পয়লা এপ্রিল ২০২৬ পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক এলাকায় বিকেল ৩:৩০-র সময় এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। ৭ জন বিচারিক আধিকারিক, যাদের মধ্যে ৩ জন মহিলা, একটি সরকারি অফিসে নিজেদের দায়িত্ব পালন করছিলেন। তাদের একজনের সাথে ছিল তার ৫ বছরের ছোট্ট সন্তান। হঠাৎ করে বাইরে হাজার হাজার মানুষের ভিড় জমে যায় এবং অফিসের দুটো গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে সেই ৭ জন আধিকারিক আর বেরোতে পারেননি। ভেতরে তাদের কোনো খাবার ছিল না, জল ছিল না। টানা ৯ ঘন্টা ধরে তারা সেখানে আটকে ছিলেন। নমস্কার, আপনাদের সিএ বাংলা চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওকে আমরা কথা বলবো ২০২৬ সালের পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত ঘটনা নিয়ে, মালদাহ হিংসা। একটা ভোটার তালিকা থেকে শুরু হয়ে এই ঘটনা কিভাবে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেল, কারা এই ঘটনার পেছনে, কে মূল ষড়যন্ত্রকারী, এবং আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই ঘটনার প্রভাব কি হবে, সব প্রশ্নের উত্তর আজকের এই বিস্তারিত বিশ্লেষণী ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। মালদহ হিংসা বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে একটা সংক্ষিপ্ত নাম, SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বাংলায় বললে বিশেষ নিবিড় পুনরীক্ষণ। ভোটার তালিকা কখনোই স্থির থাকে না। প্রতিটি নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা পুনরায় যাচাই করে। নতুন ভোটার যোগ হয়, মৃত ব্যক্তিদের নাম বাদ যায়, যারা অন্য জায়গায় চলে গেছেন তাদের নাম কাটা হয়, যাদের পরিচয় নিশ্চিত করা যায়নি তাদের নাম অ্যাডজুডিকেশন বা বিচারাধীন তালিকায় রাখা হয়। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই SIR প্রক্রিয়া চলেছে। সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন তালিকায় পড়েছে। এই নামগুলো যাচাই করতে ৭০০-রও বেশি বিচারিক আধিকারিক রাজ্যের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়, এবং এখান থেকেই শুরু হয় সমস্যা। মালদহ জেলায়, বিশেষত কালিয়াচক এলাকায়, অনেকে অভিযোগ করতে থাকেন যে তাদের নাম ভুল করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ক্ষোভ ধীরে ধীরে জমতে থাকে। কিন্তু কারণটা কি ছিল? ভুলটা কোথায় হয়েছিল? বলা হচ্ছে কিছু এলাকায় বড় সংখ্যায় মুসলিম ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে প্রক্রিয়াটা স্বচ্ছ ছিল না, অনেকে জানতেই পারেননি যে তাদের নাম কাটা যাচ্ছে। এই ক্ষোভকে কেন্দ্র করেই সংঘটিত হয় একটি প্রতিবাদ আন্দোলন, এবং সেই আন্দোলনই পয়লা এপ্রিলে রূপ নেয় একটি ভয়াবহ ঘটনায়। পয়লা এপ্রিল ২০২৬, কালিয়াচক ২ নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিস। মালদহ জেলার এই অফিসে ৭ জন বিচারিক আধিকারিক SIR এর বিচারাধীন মামলাগুলো পর্যালোচনা করতে এসেছেন। বিকেল ৩:৩০ থেকে ধীরে ধীরে হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করে। অফিসের দুটো প্রবেশদ্বার ঘিরে ফেলা হয়। আধিকারিকরা বেরোতে পারছেন না। ভেতরে আটকে পড়েন ৭ জন আধিকারিক, ৩ জন মহিলা সহ, এবং একজন আধিকারিকের ৫ বছরের ছোট্ট সন্তান। আধিকারিকদের খাবার দেওয়া হয়নি, জল দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী এটা ছিল ইচ্ছাকৃত, বিচারিক আধিকারিকদের মনে ভয় তৈরি করতে, যাতে তারা তাদের দায়িত্ব পালন না করতে পারেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই পুরো সময় কোথায় ছিল জেলা প্রশাসন? পরে জানা গেছে বিকেল ৩:৩০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত ৫ ঘন্টা জেলার অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ ঘটনার গুরুত্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি। ৫ ঘন্টা, ৫ ঘন্টা ধরে বিচারিক আধিকারিকরা আটকে আছেন আর প্রশাসন নীরব। এদিকে বাইরে পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছিল। NH-12, উত্তর আর দক্ষিণ বাংলাকে যুক্ত করা গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ। যাদবপুর বাইপাস এলাকায় পুলিশের গাড়িতে হামলা হয়, চালক মাথায় আঘাত পান, রাস্তায় টায়ার জ্বালানো হয়, পুলিশের গাড়ি ভাঙচুর। সেই রাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঘটনার কথা জানিয়ে সুপ্রিম কোর্টকে চিঠি লেখেন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত রাত ২টো পর্যন্ত সবকিছু নজরে রাখেন। রাত ১টায় পুলিশ শেষ পর্যন্ত আধিকারিকদের উদ্ধার করে। ৯ ঘন্টার এই বন্দিত্ব থেকে মুক্তি পেলেন ৭ জন সরকারি আধিকারিক, যারা শুধু তাদের দায়িত্ব পালন করতে এসেছিলেন। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতে পারে, এই ঘটনার পেছনে কে? নাম মোফাক্কারুল ইসলাম, AIMIM, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ উল মুসলিমিন দলের একজন নেতা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ঘটনার দিন মোফাক্কারুল ইসলাম সরাসরি জেলা শাসক এবং পুলিশ সুপারিনটেন্ডেন্টের সামনে চ্যালেঞ্জিং ভঙ্গিতে কথা বলছেন। পরে একটি অডিও ক্লিপও সামনে আসে, যেখানে শোনা যাচ্ছে একজন ব্যক্তি দাবি করছেন তিনি ৪ দিনের আলটিমেটাম দিয়েছিলেন, নতুবা আবার আন্দোলন হবে। ঘটনার পরদিন ২রা এপ্রিল মোফাক্কারুল ইসলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বাগডোগরা বিমানবন্দরে শিলিগুড়িতে পশ্চিমবঙ্গ CID তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আদালতে হাজির করার সময় মোফাক্কারুল বলেন, আমার আন্দোলন চলবে,
যতদিন না বৈধ ভোটারদের নাম তালিকায় ফিরিয়ে দেওয়া হচ্ছে ততদিন প্রতিবাদ থামবে না। তিনি এও দাবি করেন তিনি কোনো উস্কানোমূলক বক্তব্য দেননি, কেউ প্রমাণ করতে পারলে দেখাক। তবে একটি মজার তথ্য আছে। পশ্চিমবঙ্গ পুলিশ সূত্র জানিয়েছে মোফাক্কারুল ইসলামের নিজের নাম কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় আছে। অর্থাৎ যে সমস্যার কথা বলে তিনি আন্দোলন করলেন সেই সমস্যা তার নিজের ক্ষেত্রে ছিল না। এরপর আরও একজনকে গ্রেপ্তার করা হয়, মৌলানা মোহাম্মদ শাহজাহান আলী কাদরি। তিনিও এই ঘটনার একজন মূল চালক বলে অভিযোগ। মোট গ্রেপ্তারের সংখ্যা ৩৫ ছাড়িয়ে গেছে। তবে এই ঘটনায় ভারতের সর্বোচ্চ আদালত যেভাবে প্রতিক্রিয়া দিয়েছে সেটা নিজেই ঐতিহাসিক। ২রা এপ্রিল সুপ্রিম কোর্ট সুও মোটো মামলা নেয়, মানে কেউ আর্জি করেনি, আদালত নিজে থেকেই এই বিষয়ে হস্তক্ষেপ করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চ, এই বেঞ্চের মন্তব্য ছিল অত্যন্ত কঠোর। আদালত বলল, বিচারিক আধিকারিকদের মনে মানসিক আতঙ্ক তৈরি করে তাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখার যে কোনো প্রচেষ্টাকে আমরা কখনোই অনুমতি দেব না। আদালত এই ঘটনাকে ক্রিমিনাল কন্টেম্পট বা আদালত অবমাননার অপরাধ হিসেবে চিহ্নিত করে। এরপর আসে সবচেয়ে বড় সিদ্ধান্ত। সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে অসাধারণ ক্ষমতা প্রয়োগ করে মালদহ ঘটনার সমস্ত এফআইআর এর তদন্ত এনআইএর হাতে তুলে দেয়। এনআইএ মানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, মানে কেন্দ্রীয় সন্ত্রাস বিরোধী তদন্ত সংস্থা। সাধারণত দেশ বিরোধী কার্যকলাপ বা সন্ত্রাসবাদের ক্ষেত্রে এনআইএ তদন্ত করে। একটা সাধারণ বিক্ষোভের মামলায় এনআইএ তদন্তের নির্দেশ এটাই বুঝিয়ে দেয় সুপ্রিম কোর্ট এই ঘটনাকে কতটা গুরুত্বভাবে দেখছে। কিন্তু সুপ্রিম কোর্ট শুধু বিক্ষোভকারীদের সমালোচনা করেনি, রাজ্য সরকারকেও তীব্র ভৎসনা করা হয়। আদালত পশ্চিমবঙ্গের মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা, ডিজিপি সিদ্ধনাথ গুপ্তা, মালদহ জেলা শাসক এবং পুলিশ সুপারিনটেন্ডেন্টকে ভার্চুয়ালি হাজির থাকতে বলে। আদালতের ভাষায় ছিল, জেলা শাসক এবং প্রশাসনিক আধিকারিকরা শুধু দেখছিলেন, তারা বলছিলেন কি করার আছে, ঘটনাস্থলে শত শত মহিলা আছেন। এটাই ছিল সুপ্রিম কোর্টের দৃষ্টিতে সবচেয়ে বড় ব্যর্থতা। আদালত মুখ্য সচিব এবং ডিজিপিকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চাইতে। আদালতের ভাষায়, একটু নমনীয় হন যাতে হাইকোর্টের প্রধান বিচারপতি আপনাদের কাছে পৌঁছতে পারেন। প্রশাসনিক স্তরেও ব্যবস্থা নেওয়া হয়েছে। মালদহ জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদকে শোকাজ নোটিশ দিয়েছেন। অভিযোগ, ৫ ঘন্টা ধরে ঘটনার গুরুত্ব কর্তৃপক্ষকে কোনো জানানো হয়নি। মালদহ হিংসা শুধু আইন শৃঙ্খলার বিষয় হয়ে থাকেনি, এটা পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা ২০২৬-এর সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যুতে। মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে ২০২৬ সালের এপ্রিল মাসেই। প্রথম দফা ভোট ২৩ এপ্রিল। এই পরিস্থিতিতে তিনটি দল তিনটি আলাদা ভাষ্য তৈরি করেছে। প্রথমত, তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানুষ মুম্বাই থেকে আনা হয়েছে, ভাড়া করা লোক দিয়ে পরিকল্পিতভাবে সবকিছু সাজানো হয়েছে। তিনি আরও বলেছেন, বিজেপি এই হিংসার পেছনে আছে এবং সংখ্যালঘুদের উস্কানো দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসির দলকেও মমতা সরাসরি আক্রমণ করেছেন। বলেছেন, এআইএমআইএম সংখ্যালঘু ভোট ভাঙছে এবং পরোক্ষভাবে বিজেপিকে সুবিধা দিচ্ছে। দ্বিতীয়ত, বিজেপির এই ঘটনাকে টিএমসি সরকারের আইন শৃঙ্খলার সম্পূর্ণ ব্যর্থতা হিসেবে তুলে ধরছে তাদের বক্তব্য। তাদের বক্তব্য, বিচারিক আধিকারিকদের ৯ ঘন্টা জিম্মি করে রাখা হলো আর রাজ্য সরকার কিছুই করল না, এটাই মমতার সুশাসন। তৃতীয়ত, এআইএমআইএম এর অবস্থান হলো এই আন্দোলন ছিল ন্যায়যুক্ত। ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ সংখ্যালঘু মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, এটা একটা বাস্তব সমস্যা। এই সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ করা মানুষের অধিকার। তিনটি দল, তিনটি আলাদা কাহিনী, কিন্তু সত্যটা কোথায়? এনআইএ বলছে ঘটনাটা প্রি প্ল্যান্ড, অর্থাৎ পরিকল্পিত ছিল। এনআইএ তদন্তকারীরা লক্ষ্য করেছেন, এত দ্রুত এত বড় ভিড় জড়ো হওয়া স্বতঃস্ফূর্ত নয়, একাধিক জায়গায় একসাথে অবরোধ হয়েছে। এটা একটা সমন্বিত প্রচেষ্টার ইঙ্গিত দেয়। সুপ্রিম কোর্টও বলেছে এটা প্রি প্ল্যান্ড অ্যান্ড মোটিভেটেড, অর্থাৎ পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত। এখন রাজনৈতিক তর্কের বাইরে গিয়ে এখন কিছু মৌলিক প্রশ্নের দিকে তাকানো যাক। প্রথম প্রশ্ন, এসআইআর প্রক্রিয়াটা কি সত্যি ত্রুটিপূর্ণ? ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন তালিকায় পড়া, এটা নিঃসন্দেহে উদ্বেগজনক। একটি গণতান্ত্রিক দেশে ভোট দেওয়ার অধিকার সবচেয়ে মৌলিক অধিকারগুলোর একটি। যদি সত্যিই ভুল করে কারো নাম বাদ দেওয়া হয়ে থাকে, সেটা সংশোধন হওয়া উচিত। কিন্তু সেই দাবি আদায়ের পদ্ধতি কি সরকারি আধিকারিকদের জিম্মি করা? দ্বিতীয় প্রশ্ন, প্রশাসন কি সত্যিই ব্যর্থ হয়েছে? ৫ ঘন্টা ধরে আধিকারিকরা আটকে আছেন আর প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ঊর্ধ্বতনদের না জানানো, এটা প্রশাসনিক ব্যর্থতার সুস্পষ্ট উদাহরণ। শোকাজ নোটিশ, সুপ্রিম কোর্টের তলব, সবকিছুই এই ব্যর্থতাকেই স্বীকার করে। তৃতীয় প্রশ্ন, এনআইএ তদন্তে কি বেরোবে? এনআইএ ৩টি বিষয়ে মনোযোগ দিচ্ছে। ১,
আন্দোলন কি পূর্ব পরিকল্পিত ছিল? 2. কারা কারা জড়িত এবং তাদের মধ্যে কোনো নেটওয়ার্ক আছে কিনা? 3. বাইরের কোনো সংগঠন বা অর্থের সংযোগ আছে কিনা? 4. নির্বাচনে এর প্রভাব কি হবে? পশ্চিমবঙ্গের ভোট এপ্রিল 23 থেকে শুরু। মালদহ হিংসা ইতিমধ্যেই একটি কেন্দ্রীয় নির্বাচনী ইস্যু হয়ে দাঁড়িয়েছে। টিএমসি চাইছে ঘটনাটাকে বিজেপির ষড়যন্ত্র হিসেবে দেখাতে। বিজেপি চাইছে এটাকে টিএমসির শাসনের ব্যর্থতা হিসেবে তুলে ধরতে। আর সাধারণ মানুষ শুধু চান তাদের ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত থাকুক এবং আইন শৃঙ্খলা বজায় থাকুক। বন্ধুরা, মালদহ হিংসার 3টি বড় শিক্ষা আছে। 1. গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা রাখতে হবে। ন্যায্য দাবি থাকলে আইনি পথে লড়াই করতে হবে। সরকারি আধিকারিকদের জিম্মি করা কখনোই সমাধান নয়। 2. প্রশাসনের দায়িত্ববোধ ও স্বচ্ছতা থাকতে হবে। 5 ঘন্টা চুপ থাকা একটি ভয়াবহ প্রশাসনিক ব্যর্থতার নিদর্শন। 3. ভোটার তালিকার স্বচ্ছতা একটি গণতন্ত্রের মেরুদণ্ড। 60 লক্ষ মানুষের নাম বিচারাধীন, এই সংখ্যাটা নিজেই প্রশ্ন তোলে। গণতন্ত্র শুধু ভোট দেওয়া নয়, গণতন্ত্র হলো প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা। আপনাদের মতামত কি এই বিষয়ে? মালদহ হিংসায় আপনি কাকে দায়ী মনে করেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।